20 বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি নানা কর্মসূচির উদ্বোধন ভাষণ দিলেন জনসভায়। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে। দেশের মানুষকে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। রাজধানীর পাম্পে তেলের সরবরাহ বাড়লেও কমেনি যানবাহনের সারি। চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ দেখা মিলছে বাড়তি মজুদের প্রবণতাও। ফুল দিছে সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। সবাই রাখছে, হাফ লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। মঙ্গলবার শুরু এসএসসি এবং সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁস এবং নকলের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ। রাজধানীতে ক্যান্সার হাসপাতালে চিকিৎসককে কোপালো দুর্বৃত্তরা, দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, জড়িতদের গ্রেফতারে তৎপর পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া জনসভায় সরকার প্রধান বললেন যে সংসদের সামনে যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এর আগে প্রায় 2 দশক পর পিতৃভিটায় যান তারেক রহমান, অংশ নিয়েছেন ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচিতে। আরিফিন শাকলের রিপোর্ট। পিতৃভূমির যে মাটির গ্রান লেগে আছে গায়ে, সেই মেটুপথ ধরে ছুটে চলা দীর্ঘ 2 দশক পর সেই শিকড়ে ফিরলেন বাগবাড়ির পিনু। তবে এবার শুধু জিয়াবাড়ির ছেলে তারেক রহমান পরিচয় নয়, ফিরলেন দেশের প্রধানমন্ত্রী হয়ে। 20 বছর পর নিজ আঙ্গিনায় পা রেখে কিছুটা আবেগ আপ্লুত সরকার প্রধান। ঘুরে দেখেন বাড়ির আশপাশ, কুশল বিনিময় করেন পাড়াপড়শিদের সাথে। উষ্ণতায় তারাও বরণ করে নেন তারেক রহমানকে। এর আগে তারেক রহমান ফিরে যান বাবারই দেখানো পথে। জিয়া রহমানের হাতে শুরু হওয়া চৌকিরদহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অংশ নেন হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনে। সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে 900-র বেশি নারীর হাতে তুলে দেন সরকারি সহায়তা। সবার সঙ্গে কণ্ঠ মিলান প্রধানমন্ত্রী। বাদ যাননি তার সহধর্মিণী জোবাদা রহমানও। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জনগণের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ব্যবহার করা হবে জনকল্যাণে। কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এ সময় ডিগ্রি কলেজ জাতীয়করণ সহ বাগবাড়ির বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। বগুড়াবাসীর কাছে এটি কেবল প্রধানমন্ত্রী বা ঘরের ছেলে তারেক রহমানের রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সফল সমাপ্তি। এখানকার মানুষ বিশ্বাস করতে চান, অতীতের পাওয়া না পাওয়া ভুলে তারা এবার স্বপ্ন দেখছেন বগুড়াকে আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার যে মাস্টার প্ল্যান, তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে। যদিও প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তার সরকারের অন্যতম লক্ষ্য। বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য
কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এ সময় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিরোধী দল জামাতের অতীতের বিভ্রান্তিকর কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। ৮৬ সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। ৯৬ সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও আমরা দেখেছি সেই ওয়াল ইলেভেনের সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। পরে আবার সড়ক পথেই ঢাকা ফিরেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বগুড়া। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হলো বগুড়া। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলাতে সফরে গিয়ে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন তারেক রহমান। এর আগে বগুড়া সহ ৭টি জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দিয়েছেন সরকার প্রধান। দুপুরে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিটি কর্পোরেশন হওয়াতে বগুড়া একটি পরিকল্পিত এবং নান্দনিক শহর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সকালে বগুড়া জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। শুধু আইনের শাসনই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে তার সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল পেলেও সংকট কিন্তু রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ কম থেকে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যানবাহন মালিকদের। দাম বাড়ার পরও পাল্টায়নি চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেই নিশ্চয়তা। পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর পর আগের চেয়ে বেশি পরিমাণ তেল নিতে পারছেন গ্রাহকরা। রাত ৮টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে ছিলাম, এখন তেল পাচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিবে বলছে। মোটামুটি আমার যতটুকু তেল প্রয়োজন অতটুকুই আমি পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো খুশি। হ্যাঁ, আগে তো ২,০০০ টাকা দিত, আজকে মোটামুটি ৩০-৪০ লিটার মতন আছে। ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকরা পাচ্ছেন ১,২০০ টাকার তেল। তবে অনেকে আবার ট্যাঙ্কের তেল নামিয়ে রেখে আবার তেল নিচ্ছেন। ফুল দিছে, সেইটা আমার ২ লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। কি কাজে লাগে? এই যে পায়ে ব্যথা করে, এই কারণে বাইরে রাখি। সবাই রাখছে, হাফ লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। একটা গাড়িতে যদি ১০ লিটার তেল নেয় বা ১২ লিটার তেল নেয় বা ৮ লিটার তেল নেয়, তাতে পরের দিন আসার কোনো কথা না, তার পরের দিনও আসে। আমার তো নাম জানি না, হয়তো বা ফেস পরিচিত, মানে পরপর নিতেই থাকে। এদের তো ব্যবসা। তদারকি কর্মকর্তা জানান, পাম্পগুলো গত বছর এ সময় যে পরিমাণ তেল পেত এখন তেমনই পাচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। ২০২৫-এর এপ্রিলের এই দিনে ২০ এপ্রিলে যে তেলটা দিয়েছে, আজকেও ওনাকে আমরা সেম তেলটাই বোধহয় দিয়েছে। গতকালকেও এরকমই ছিল, কিন্তু এইটা দেখা গেছে এটা আগে ১-১.৫ দিন চলতো, আজকে হয়তো দেখা যাচ্ছে এখন এটা ৫-৬ ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মানুষ কেন এত নিচ্ছে এইটাও বুঝতে পারছি না। আগে তো এরকম ছিল না। এটা আমরা কখনো করি নাই, যেটাকে বলে রেশনিং করি নাই। প্রথম যখন রেশনিং করেছিল গভর্নমেন্ট, ততদিন আমরা মেনেছি। যেদিন যোগাযোগ মন্ত্রী বলে দিলেন যে যা চাইবে তাই দিতে হবে পাম্পের থেকে, তখন থেকে তাই দিচ্ছি আমরা। আগামী কয়েকদিনের মধ্যে ভোগান্তির সমাধান হবে, এমন প্রত্যাশা পাম্প মালিক ও ভোক্তাদের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জ্বালানি সংকটকে এই মুহূর্তে সবচেয়ে বড় জাতীয় সমস্যা দাবি করলেও তা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় মাগরিবের নামাজে বিরতির আগে জ্বালানি ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে তারা এমন অভিযোগ মন্তব্য করলে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় অধিবেশন। জামায়াত আমির সংসদ মুলতবি রেখে নোটিশ আকারে আলোচনার প্রস্তাব দিলে তা নাকচ করে দিয়েছেন স্পিকার। অধিবেশন মুলতবি না করে এই বিষয়টির উপর সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা আপত্তি জানিয়ে এই ধরনের মুলতবি প্রস্তাবের সমালোচনা করেছেন। বলেছেন, দেশে কোনো জ্বালানি সংকট নেই, পরিসংখ্যান দিয়ে তার প্রমাণ দিয়েছে সরকার।
কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না, আমরা বাস্তব অবস্থাটা জেনে কি করা যায় সেই বিষয়টা আমরা কথা বলতে চাচ্ছি। তো এখন যদি এই সুযোগই দেওয়া না হয় তাহলে আমরা কি ধরে নেব? একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই, সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। তবে পরবর্তী এসএসসি পরীক্ষা ৮ মাস পর ডিসেম্বরে নিতে চান বলে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীদের বসিয়ে রেখে সময় ক্ষেপণ করতে চায় না সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এ সময় মন্ত্রী নকল এবং প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। আর পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক না ছড়াতে ম্যাজিস্ট্রেট পরিদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ৩০,৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান, পরীক্ষার সময় ৩,৮৮৫টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। 60 দিনের আগেই ফল ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন, প্রশ্ন ফাঁস বা কেউ নকলের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার কনফিডেন্ট হলো, আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আগামীতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি কোর্স করি জানুয়ারিতে, শুরু করি জানুয়ারিতে, শেষ করি ডিসেম্বরে। তা আমার কোর্স শেষ হলে পরীক্ষা দিব, এটা জানা আর না জানার কি হলো? কোর্স শেষ হবে, পরীক্ষা হবে, প্রিপারেশন স্টুডেন্টরা নিবে। আমি তো বলছি পরীক্ষা সব ডিসেম্বরে হবে, কোর্স শেষ হবে ডিসেম্বরে, ডিসেম্বরের পর পরীক্ষা হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। এসএসসির মতো পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, বোর্ড থেকে এমন নির্দেশনা আছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন, পরীক্ষার সময় কোচিং খোলা রাখা না রাখার বিষয়ে সরকারের কোনো বিধান নেই। ইজ দেয়ার এনি রিকগনাইজড কোচিং সেন্টার ইন বাংলাদেশ? আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। সোমবার মনোনীতদের নাম ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে রাজপথের সক্রিয়দেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তালিকায় রয়েছে আরিফা সুলতানা রুমু, নাদিয়া পাঠান পাপন, বিথিকা বিনতে হোসাইনের মতো তরুণ মুখ। এছাড়া সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত সঞ্জিদা ইয়াসমিন তুলি, সানসিলা জেব্রিনো পেয়েছেন মনোনয়ন। রাজপথের ভূমিকা বিবেচনায় এক পরিবারের দুই নয় এমন নীতি থেকে সরে আসা বিএনপির মনোনয়ন পেয়েছেন মহিলা দলের সাবেক সভাপতি শিরিন সুলতানা এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। এছাড়া সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, রেহনা আক্তার রানু, বিলকিস ইসলাম, শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি সংসদে যেতে দলের মনোনয়ন পেয়েছেন। রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী নারীরাও। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 13 জন প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। চূড়ান্ত এই তালিকায় জামায়াতের 9 জন রয়েছেন। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশু জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগমও সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী মনোনীত করা হয়েছে।
জামায়াতে ইসলামী থেকে মনোনীত অন্যান্য প্রার্থীরা হচ্ছেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজিদা সামাদ এবং শামসুন নাহার। শরিক দলগুলোর মধ্যে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন এবং মাহমুদা আলম মিতু। এছাড়া তালিকায় রয়েছেন জাকপাট চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম। রাজধানীতে দিনে দুপুরে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় মহাখালী ক্যান্সার হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখওয়াত হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি শনাক্তকরণ এবং গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। বেলা 3:30, রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গলি। ঠিক এভাবেই দিনে দুপুরে মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে কুপিয়ে জখম করে দুই দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায় প্রথমে মাস্ক পরা একটি ছেলে ডাক্তার আহমদ হোসেনকে ছুরি মারে, পরে পাশ থেকে আরেকজন এসে যুক্ত হয় সেখানে। দুইজন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাক্তার আহমদ হোসেনকে উদ্ধার করে নেওয়া হয় মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার আহমদ হোসেন জানান দুপুরের খাবার শেষ করে বাসায় যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই দুই দুর্বৃত্ত এসে ছুরি মারে তাকে। তবে তারা পরিচিত নয় বলেও জানান তিনি। ঘটনা এটা আকস্মিকভাবে, এটা কোনো আমার জানা নাই। আমি খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ছেলে আমাকে আক্রমণ করে। তার সাথে কথা বলতে বলতে বাম দিক থেকে আরেকজন এসে অনেকগুলা ইনজুরি করছে। তাদের সাথে আমার কোনো কথাই হয়নি। হঠাৎ করে যে কেউ এসে কথা বলবে বা আমার সাথে কোনো এরকম না, হঠাৎ করে আক্রমণ করে। না, এদেরকে আমি আগে কখনো দেখছি বলেও মনে হয় না, এবং মাস্ক পরা ছিল, যার কারণে ফেস আইডেন্টিফিকেশন করাও আমার পক্ষে সম্ভব না। আহমদ হোসেন আরও জানান টেন্ডার কিংবা পারিবারিক কোনো কিছুই জড়িত নেই এই হামলার সাথে। একজনের বয়স অনুমানিক 20 অ্যারাউন্ড, আরেকজন মনে হয় 25 অ্যারাউন্ড এরকম হবে। না, পারিবারিক তো আমি তো এখানে নতুন আসছি মাত্র, এখানে তো আমার কোনো পারিবারিক পৈতৃক সম্পত্তি নাই, যার কারণে এরকম হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আর কি। এটা ঠিক কি কারণে বা কি মোটিভ এটা আমার জানা নেই। এদিকে হামলার শিকার ডাক্তার হোসেনকে দেখতে বিকেলে জাতীয় ক্যান্সার হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জানান হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাসও দেন তিনি। এটা খুব কঠিনভাবে ইনভেস্টিগেট করা হবে। যারা দায়ী ব্যক্তি অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। টেন্ডার সংক্রান্ত হোক আর যেই সংক্রান্ত হোক, যেই হোক, আমরা বিচারের আওতায় আনবো। আমরা তাদের নিরাপত্তার জন্য সারা দেশব্যাপী আমরা ব্যবস্থা গ্রহণ করবো ডাক্তারদের জন্য। পরে একই হাসপাতালের পরিচালকও দেখতে আসেন ডক্টর আহমদ হোসেনকে। এদিকে জড়িতদের ধরতে অব্যাহত আছে তৎপরতা, জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ। এখনো হয় নাই, মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা আসলে একাধিক টিম কাজ করছি, এখনো অগ্রগতি জানানোর মতো সময় হয়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।